হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা জৈবনিক প্রক্রিয়ার যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের কোশ্চেনগুলো নিয়ে এসেছি। এই চ্যাপ্টারের আমরা মূলত আজকে বাষ্পমোচন, ব্যাপন, অভিস্রবণ এই বিষয়গুলো থেকে যে কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আর একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, এর আগেও কিন্তু জৈবনিক প্রক্রিয়ার আরও একটি পার্ট বানিয়ে দেওয়া হয়েছে। তোমরা প্রত্যেকেই কিন্তু সেই ভিডিওটি ভালো করে দেখে নেবে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো। আর তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো দেরি না করে আজকে আমাদের প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো, বলা হয়েছে কখন বাষ্পমোচন বাড়ে? আলো কমলে, বায়ু প্রবাহ বাড়লে, স্টোমাটার সংখ্যা কমলে, বাতাসে জলীয় বাষ্প বাড়লে। তো তোমরা প্রত্যেকেই জানো যে যখন বাষ্পমোচন বাড়ে সেটা হচ্ছে কি, যখন বায়ু প্রবাহ বেড়ে যাবে তখন কিন্তু বাষ্পমোচনের হারও বৃদ্ধি পাবে। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে পত্ররন্ধ্রকে ঘিরে বিন্যস্ত অর্ধচন্দ্রাকৃতি কোষ দুটিকে বলা হয় প্যারেনকাইমা, রক্ষী কোষ, আনুষঙ্গিক কোষ নাকি হচ্ছে কোলেনকাইমা। তো সেটাকে যে অর্ধচন্দ্রাকৃতি যে কোষ সেটাকে বলা হয় রক্ষী কোষ। নেক্সট 3 নম্বর প্রশ্নে দেখো, বলা হয়েছে বাহক প্রোটিনের সহায়তায় বিপাকীয় শক্তির সাহায্যে পদার্থের অণুর পরিবহনকে বলে সক্রিয় পরিবহন, সাধারণ ব্যাপন, অভিস্রবণ নাকি হচ্ছে সহায়ক ব্যাপন। তাহলে বাহক প্রোটিনের সহায়তায় যখন বিপাকীয় শক্তির সাহায্যে পদার্থের যে অণুর পরিবহন সেইটাকে আমরা মূলত বলে থাকি হচ্ছে সক্রিয় পরিবহন। কারণ সক্রিয় পরিবহনের ক্ষেত্রে তোমরা জানো যে এটিপির প্রয়োজন হয়, কিন্তু নিষ্ক্রিয় পরিবহনের ক্ষেত্রে কিন্তু এটিপির কোনো প্রয়োজন হয় না। এবং সক্রিয় পরিবহনে আরও একটা জিনিসের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে কি, বাহক প্রোটিন। তাহলে এখানে হয়ে যাবে এ সঠিক উত্তর। নেক্সট 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখো, নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বে অথবা ঘনত্ব নতিমাত্রার বিপরীতে অণুগুলির পরিবহন ঘটে সক্রিয় পরিবহনে, নিষ্ক্রিয় পরিবহনে, উভয় ক্ষেত্রে নাকি হচ্ছে প্রস্বেদনে। তো নিম্ন ঘনত্ব থেকে অর্থাৎ অপোজিট দিকে যখন অণুগুলো যায় তখন সেক্ষেত্রে অর্থাৎ নতিমাত্রার বিপরীতে যখন অণুগুলো পরিবহন ঘটে তখন সেটাকে আমরা বলে থাকি সক্রিয় পরিবহন। নেক্সট 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে অর্ধভেদ্য পর্দার মাধ্যমে জলের ব্যাপনকে আমরা কি বলি? তাহলে যখন অর্ধভেদ্য পর্দার মাধ্যমে জলের যখন ব্যাপন হয় তখন সেটাকে বলা হয় অভিস্রবণ। নেক্সট 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোষ থেকে জলের বহিষ্করণ অর্থাৎ কোষ থেকে জল বাইরে বেরিয়ে যাবে সেইটাকে বলা হচ্ছে শোষণ, ব্যাপন, অন্ত অভিস্রবণ নাকি হচ্ছে বহি অভিস্রবণ। তো 6 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে, যেহেতু বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে তার জন্য এটা হয়ে যাবে বহি অভিস্রবণ। নেক্সট 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে অভিস্রবণ প্রক্রিয়ায় যে অণু কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হয় তা হলো। তো এখানে হয়ে যাবে যে যখন অভিস্রবণ প্রক্রিয়ায় অণুগুলো যখন কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যায় তখন সেটা কে যায়? মূলত হচ্ছে দ্রাবক। তো এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের 7-এর হচ্ছে বি অপশন। নেক্সট 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ক্লোরোফিল যুক্ত এবং সালোক সংশ্লেষের সক্ষমকারী একটি জীব হলো অ্যামিবা, ক্রাইস্যামিবা, প্যারামেসিয়াম নাকি হচ্ছে হাইড্রা। তো এখানে 8 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে ক্রাইস্যামিবা হলো সালোক সংশ্লেষ এবং ক্লোরোফিল যুক্ত হচ্ছে এমন একটা হচ্ছে জীব যার মধ্যে হচ্ছে সালোক সংশ্লেষে যে সক্ষম। নেক্সট 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে ক্লোরোফিলে যে ধাতুটি থাকে তা হলো সোডিয়াম, ফেরাস, ম্যাগনেসিয়াম নাকি ম্যাঙ্গানিজ। তো এখানে হয়ে যাবে 9 নম্বর প্রশ্নে যে এটি হচ্ছে ক্লোরোফিলের কেন্দ্রে থাকা হচ্ছে ধাতু যার নাম হচ্ছে কি ম্যাগনেসিয়াম। এরপর 10 নম্বর প্রশ্নতে বলা হয়েছে আলোক দশায় জলের অণু বিশ্লিষ্ট হওয়ার ঘটনাকে কি বলা হয়? ফটোলাইসিস, হাইড্রোলাইসিস, গ্লাইকোলাইসিস নাকি হচ্ছে ইলেকট্রোলাইসিস। তো তোমরা জানো যে ফটোলাইসিস অর্থাৎ হচ্ছে আলো হচ্ছে কি বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে, এখানে কি হচ্ছে আলোর মাধ্যমে হচ্ছে জলের যে অণুগুলো সেগুলো বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে রূপান্তরিত হচ্ছে। তো এটাকে বলা হয় হচ্ছে ফটোলাইসিস। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে আলোক নিরপেক্ষ দশায় গ্লুকোজ উৎপাদিত হয় এটি প্রথম লক্ষ্য করেছিলেন বিজ্ঞানী রবিনহিল, কেলভিন, ব্ল্যাকম্যান নাকি হচ্ছে বার্নেস। তো এটি প্রথম পর্যবেক্ষণ করেছিলেন বিজ্ঞানী ব্ল্যাকম্যান। এরপর দেখো 12 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে হিল বিকারক হলো এডিপি, এটিপি,
আরইউবিপি নাকি হচ্ছে এনএডিপি? তাহলে হিল বিকারকের নাম হচ্ছে এনএডিপি, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এরপর 13 নম্বর প্রশ্নতে বলা হয়েছে অঙ্গার আত্তীকরণের জন্য যা প্রয়োজনীয় তা হলো জল, কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক ও ক্লোরোফিল, আরইউবিপি ও কার্বন ডাইঅক্সাইড নাকি ক্লোরোফিল ও আরইউবিপি? তো এখানে হচ্ছে যে 13 নম্বর প্রশ্নটিতে যেহেতু বলা হয়েছে অঙ্গার আত্তীকরণের জন্য প্রয়োজনীয়, তাহলে অঙ্গার আত্তীকরণের জন্য প্রয়োজনীয় হচ্ছে কি আরইউবিপি ও কার্বন ডাইঅক্সাইড। নেক্সট 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে অধিকাংশ উদ্ভিদ মাটি থেকে নাইট্রোজেন গ্রহণ করে নাইট্রাইট, নাইট্রেট, মুক্ত নাইট্রোজেন গ্যাস, নাইট্রিক অ্যাসিড। তোমরা জানো যে অধিকাংশ উদ্ভিদই হচ্ছে কিন্তু সরাসরি পরিবেশের নাইট্রোজেন সংগ্রহণ করতে পারে না, তার জন্য সেই ক্ষেত্রে হচ্ছে যে নাইট্রোজেনটা কিসে রূপান্তরিত হয়ে যায়, নাইট্রেটে, তখন সেটা কিন্তু গাছ নিতে পারে। এরপর 15 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হচ্ছে উদ্ভিদের স্বল্প মাত্রিক পরিপোষকটি হলো জেডএন, এমজি, ক্যালসিয়াম না হচ্ছে সোডিয়াম। তাহলে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়ামের মধ্যে থেকে তোমরা প্রত্যেকেই জানো যেহেতু এটা স্বল্প মাত্রিকের কথা বলা হয়েছে, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 15 এর হচ্ছে এ নাম্বার অ্যান্সার, জিঙ্ক হচ্ছে স্বল্পমাত্রিক পরিপোষক। আর যেটা হচ্ছে দেখো বলা হয়েছে ক্লোরোসিস অর্থাৎ গাছের পাতা যে হলদেটা হয়ে যায় তা সেটা কার অভাবে হয়, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ফেরাস না সবকটি? তো এখানে ক্লোরোসিস রোগ হয় কিন্তু এই তিনটে যে নাম দিয়েছে জিঙ্ক, ম্যাগনেসিয়াম আর ফেরাস তিনটের কারণে হয়, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে সবকটি। এরপর 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন প্রকার বাষ্পমোচনে উদ্ভিদ দেহ থেকে অধিকাংশ জল অপসারিত হয়, কিউটিকুলার, পত্ররন্ধ্রীয়, লেন্টিসেলীয় নাকি কোনোটি নয়? তাহলে যেটা হচ্ছে তোমাদের সব থেকে বেশি মাত্রায় বাষ্পমোচন হয় সেটা হচ্ছে পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে, সেখানে প্রায় 80 থেকে 90% বা তারও বেশি, প্রায় 90%-এর বেশি, 90 থেকে 97% পর্যন্ত কিন্তু এখানে পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে থাকে। এরপর দেখো উদ্ভিদের কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয়, সালোকসংশ্লেষ, শ্বসন, বাষ্পমোচন নাকি হচ্ছে রেচন? তাহলে উদ্ভিদের শারীরবৃত্তীয় যেটা হচ্ছে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া সেটা হচ্ছে কি বাষ্পমোচন। এরপর 19 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করেন বিজ্ঞানী হাক্সলে, প্রিস্টলে, কার্টিস নাকি হচ্ছে সিডনি? তো তোমরা জানো যে এটা হচ্ছে বাষ্পমোচন প্রয়োজনীয় ক্ষতিকারক বলেছেন বিজ্ঞানী, আমাদের হয়ে যাবে কার্টিস হচ্ছে এটা সঠিক উত্তর, সি অপশনটি হচ্ছে সঠিক হয়ে যাবে। এরপর 20 নম্বর প্রশ্ন দেখো ব্যাপন থেকে রয়েছে ব্যাপন প্রক্রিয়া চলে ড্যাশ এর তারতম্যে, ঘনত্ব, উচ্চতা, উষ্ণতা, আর্দ্রতা। তো তোমরা জানো যে ব্যাপন প্রক্রিয়ায় আমরা দেখেছি যে অণুগুলো হচ্ছে কিন্তু বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব যুক্ত স্থানের মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে ঘনত্বের তারতম্যে কিন্তু ব্যাপন প্রক্রিয়াটি চলে। 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে অভিস্রবণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় একটি অপরিহার্য পদার্থ হলো অভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা, অভেদ্য ও অর্ধভেদ্য পর্দা নাকি হচ্ছে যে কোনো পর্দা? তো এখানে অভিস্রবণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় যে পদার্থ সেটি হচ্ছে কি অর্ধভেদ্য পর্দা বা সেমি পারমিয়েবল মেমব্রেনের কিন্তু প্রয়োজন হয় অভিস্রবণ প্রক্রিয়ার জন্য। নেক্সট হচ্ছে আমরা 22 নম্বর প্রশ্নটি দেখে নেব কোন কলার মাধ্যমে রসের উৎসস্রোত ঘটে, ফ্লোয়েম, ভাজক কলা, সমস্ত উদ্ভিদ কলা নাকি হচ্ছে জাইলেম? তো এখানে বলেছে রসের উৎসস্রোত ঘটার কথা বলা হয়েছে, তোমরা পড়েছো যেমন যদি জলের পরিবহনের ক্ষেত্রে তাহলে জাইলেম, আর হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে খনিজ লবণ, তাছাড়া আরো অন্যান্য পদার্থ যখন যাবে তখন সেটা হচ্ছে কি ফ্লোয়েমের মধ্যে দিয়ে, আর এখানে বলেছে রসের উৎসস্রোত সেটা হচ্ছে কি হয়ে যাবে তাহলে জাইলেমের মধ্যে দিয়ে ঘটে। এরপর দেখো 23 নম্বর প্রশ্নতে বলা হয়েছে উদ্ভিদের ক্ষেত্রে রসের উৎসস্রোতে বাষ্পমোচনের টান মতবাদটি প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী ডিকসন, ডিকসন ও জলি, কার্টিস নাকি বার্নেস? তো এটা হচ্ছে কি বিজ্ঞানী ডিকসন ও জলি বাষ্পমোচন টানের যে মতবাদটি সেটি সর্বপ্রথম প্রবর্তন করেছিলেন। আজকের আমাদের লাস্ট প্রশ্ন চলো দেখে নিই। 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পমোচনের মাত্রা হলো 0.1%, 80 to 90% নাকি হচ্ছে 10% নাকি কোনোটি নয়? তো আমরা তোমাদের বইয়ে দেখবে 90 থেকে 97% দেওয়া রয়েছে, কোথাও 80 আপে দিয়েছে। তো এখানে যেহেতু আমাদের সবচাইতে বেশি যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 80 থেকে 90%, তো আমরা এখানে এই উত্তরটাকে সঠিক করে নেব। তাহলে আজকে আমরা মোটামুটি 24টা প্রশ্ন করলাম, এর পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে। তো তোমাদেরকে বলে রাখি তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের মধ্যে ভিডিওগুলো প্রচুর শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।